আপনি যখন সাইটে প্রবেশ করবেন তখন হচ্ছে যে উপরে জাতীয় পরিচয়পত্র, নিচে জন্ম তারিখ, এখানে ইংরেজি নাম দিয়ে এখান থেকে সার্চ করতে হবে। সার্চ করার পরে হ্যালো বন্ধুরা, অনেকেই আপনারা জানতে চেয়েছেন যে গর্ভবতী ভাতার আবেদন কিভাবে করতে হয়। তো এরকম অসংখ্য মানুষ কিন্তু আমার ইনবক্সে মেসেজ করেছেন এবং হচ্ছে গ্রুপে জানতে চেয়েছেন। তো সেই জায়গা থেকে মনে হলো যে গর্ভবতী ভাতার আবেদন করতে হয় কিভাবে, একদম সফটওয়্যারে কোন সিস্টেমে আছে, যখন আপনি আবেদন করবেন প্র্যাকটিক্যালি কি রকম আছে, ওখানে কি কি তথ্য দিতে হয়, সেই বিষয়টা আজ আমি আপনাদেরকে দেখাবো। আমি মূলত কোনো ব্যক্তির আইডি দিয়ে সরাসরি আমি ওখানে ঢুকে দেখাবো না, কারণ প্রাইভেসির একটা বিষয় আছে। কারণ একজনের তথ্য আরেকজন জানলে ইউটিউব নিতে চায় না, তারা হচ্ছে বিভিন্ন ইস্যু দেখায়। এজন্য আমি একটা ফরম্যাট তৈরি করেছি যে একদম আপনি যখন আবেদন করবেন, একদম অনলাইনে যখন আবেদন করবেন ওখানে কি রকম থাকে একদম সেম আমি এখান থেকে দেখাবো। তো এর পরবর্তীতে আমার ভিডিও আসতেছে কিভাবে একটা ভাতা চলমান থাকা অবস্থায় আরেকটি আবেদন করবেন, যমজ বাচ্চার কিভাবে আবেদন করবেন, বা আপনি আবেদন করবেন, আপনি কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলে আছেন, ওই অ্যাকাউন্ট বা ওই ব্যাংক আপনি যখন আবেদন করতেছেন ওখানে দেখাচ্ছে না। তো সেই ব্যাংকের শাখাটা কিভাবে আপনি এখানে অ্যাড করবেন সেই বিষয়টা আমি পরবর্তীতে কিন্তু দেখাবো। এছাড়া কিন্তু ভাতা সম্পর্কে A to Z ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে আছে। যদি কোনো বিষয় আপনাদের জানা থাকে ইউটিউব চ্যানেলে যেয়ে আপনি সকল ধরনের ভিডিও এখানে দেখতে পারবেন। তো কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল পর্বে। দেখেন, আপনি যখন এই সাইটে প্রবেশ করবেন তখন আপনি সেখানে যে এরকম একটা অপশন দেখতে পারবেন। অনলাইনে যখন ঢুকবেন তখন এরকম একটা অপশন দেখতে পারবেন। এইগুলা কিন্তু থাকবে না, জাস্ট এগুলো লেখা হয়েছে আপনাকে বোঝানোর জন্য। তো এই যে সেম এরকম একটা অপশন আপনি ওখানে দেখতে পারবেন। সেখানে হচ্ছে এই আবেদনে যখন আপনি ক্লিক করবেন, আবেদনে ক্লিক করার পরে সেটা হচ্ছে এই নতুন আবেদন, নতুন আবেদন অপশনটা চালু হবে। এবং নতুন আবেদন যখন আপনি এখানে ক্লিক করবেন তখন হচ্ছে এই ইউনিয়ন নাকি পৌরসভা নাকি সিটি কর্পোরেশন, এগুলো আপনাকে বেছে নিতে বলবে। অর্থাৎ হচ্ছে আপনি কোন জায়গা থেকে আবেদন করবেন, ইউনিয়ন থেকে আবেদন করবেন নাকি পৌরসভা থেকে করবেন নাকি সিটি কর্পোরেশন থেকে করবেন। তো আপনাদের একটা বিষয় বলে রাখি, দেখেন আপনারা অনেকে বলেন যে সিটি কর্পোরেশন থেকে আবেদন করা যায় কিনা, পৌরসভা থেকে আবেদন করা যায় কিনা, সেই বিষয়টা আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন, এখানে কিন্তু এই যে ইউনিয়ন থেকে আবেদন করা যায়, পৌরসভা থেকে করা যায়, সিটি কর্পোরেশন থেকে করা যায়, BGME থেকে করা যায়, BKME থেকে করা যায়। তো আপনারা হচ্ছে যারা বলতেছিলেন যে পৌরসভা বা সিটি কর্পোরেশনে আমি থাকি, আবেদন কোথায় করব কিভাবে করব, দেখেন এই যে এখানে কিন্তু একদম স্পষ্ট করে দেওয়াই আছে যে আপনি কোন কোন জায়গা থেকে আবেদন করতে পারবেন। তো দেখেন এখানে হচ্ছে আমি আজকে আপনাদেরকে ইউনিয়নের একটা দেখাবো, অথবা হচ্ছে পৌরসভা দেখাবো। আমি পৌরসভাটাই দেখাই, বা ইউনিয়ন পৌরসভা একই সেম প্রক্রিয়া, জাস্ট এখান থেকে আমি পৌরসভাটা দেখাচ্ছি। এখন পৌরসভায় যখন আমি ক্লিক করব, ক্লিক করার সাথেই কিন্তু অনলাইনে এরকম একটা পেজ চলে আসবে। একদম এরকম একটা পেজ আপনার চলে আসবে। চলে আসার পরে এখান থেকে আপনার জাতীয় পরিচয়পত্র দিতে হবে। আমি আগেই বলেছি যে কিছু প্রাইভেসির কারণে আমি একদম অনলাইনে ঢুকে দেখাতে পারতেছি না, কারণ এটা যদি দেখানো হয় তাহলে কিন্তু ইউটিউব এটাকে পলিসি ইস্যু দিয়ে এটাকে ভিডিওটাকে আটকে দেবে। তো এই ধরনের কাজ করতে চাচ্ছি না আমি। এখানে যেভাবে দেখাচ্ছি একদম অনলাইনে যখন ঢোকা হবে সেম একই প্রক্রিয়া। তো দেখেন, সর্বপ্রথম আপনাকে যখন এখানে একটা এরকম একটা ফর্ম দিবে তখন হচ্ছে আপনি এই সর্বপ্রথম এখানে জাতীয় পরিচয়পত্রটা আপনাকে দিতে হবে। অনেকে কিন্তু প্রশ্ন করেছিলেন যে যাদের জাতীয় পরিচয়পত্র বা NID নেই তারা আবেদন করতে পারবে কিনা। দেখেন, এখানে কিন্তু জাতীয় পরিচয়পত্র ছাড়া জন্ম নিবন্ধনের কোনো অপশন কিন্তু এখানে দেয় নাই। তার মানে আপনাকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে, এবং জাতীয় পরিচয়পত্রে অবশ্যই আপনাকে কমপক্ষে 20 বছর বয়স আপনার হতে হবে, তা নাহলে কিন্তু এখান থেকে ভেরিফাই নিবে না। তো আজকের ভিডিওটি একটা চমৎকার ভিডিও হতে যাচ্ছে আপনাদের। এই ভিডিও দেখার পরে আপনাদের কিন্তু অনেকটাই মানে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আবেদন করতে হয়। অনেক সময় দেখা গেল যে আপনি যেখানে আবেদন করতে দিয়েছেন সে ভুল করলেও আপনি কিন্তু বুঝতে পারবেন যে সে ভুল করতেছে। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত দেওয়া হয়ে থাকে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং পরবর্তীতে
নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছে আবার মূল পর্বে। দেখেন, এখানে জাতীয় পরিচয়পত্র দিবেন, দেওয়ার পরে এখানে হচ্ছে জন্ম তারিখ দিতে হবে। আমি একটু বড় করি। প্রথমটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র দিবেন, তারপরে জন্ম তারিখ এখানে দিতে হবে। এখানে ক্লিক করার সাথেই কিন্তু আপনাকে জন্ম তারিখ দেওয়ার একটা অপশন দিবে, আপনি সেটা দিবেন। এবার আছে এখানে ইংরেজিতে নাম দিতে হবে। আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে নাম আছে ইংরেজিতে সেম এখানে ওইটা দিতে হবে। দেওয়ার পরে এইগুলো পূরণ না করেই আপনাকে তথ্য যাচাই এখানে ক্লিক করতে হবে। তো আমি আবার একটু বলি, প্রথমে জাতীয় পরিচয়পত্র দিবেন, তারপর হচ্ছে জন্ম তারিখ দিবেন, তারপর হচ্ছে এখানে ইংরেজিতে নাম আপনার এনআইডি ভোটার আইডি কার্ডে যেটা আছে সেম ওরকম এখানে এনআইডি নামটা ইংরেজিতে দেবেন। দেওয়ার পরে এখানে হচ্ছে তথ্য যাচাই করতে হবে। এগুলা কিন্তু পরবর্তী কাজ। তো যাচাই করার সাথে সাথে কিন্তু আপনার এখানে যদি এনআইডির সাথে জন্ম তারিখ এবং ইংরেজি নামের সাথে মেলে, তখন এখানে একটা লেখা আসবে যে যাচাই সফল হয়েছে, আপনি হচ্ছে পরবর্তী ধাপগুলো পূরণ করুন। এবং এইটা যখনই যাচাইটা আপনার সফল হবে, তখনই কিন্তু আপনার নামটা একদম লাস্টে যেখানে পেমেন্ট হবে ব্যাংকের জায়গায়, ওখানে আপনার নামটা চলে যাবে। আর হচ্ছে আপনার এনআইডি সার্ভার থেকে আপনার যে ছবিটা সেই ছবিটা এখানে চলে আসবে। সেটা কিভাবে আসবে, কোথায় আসবে, আমি পরবর্তীতে দেখাবো, সাথে থাকুন, দেখতে থাকুন। তো এটা যখন যাচাই সফল হলো, তখন এখান থেকে হচ্ছে নাম, ইংরেজি নাম তো দিলেন প্রথমেই, তারপর হচ্ছে নাম বাংলা। এবার হচ্ছে আপনার নামটা বাংলায় দিতে হবে, তারপর পিতার নাম দিতে হবে, এখানে মাতার নাম দিতে হবে, এখানে স্বামীর নাম দিতে হবে। এখানে যে নামে পরিচিত, পরিচিত বলতে এই যে যে এখানে মনে করেন রহিমা খাতুন, বা তার একটা ডাকনাম থাকতে পারে, সেই নামটা এখানে দিতে হবে। এখানে জন্মস্থান দিতে হবে, এনআইডি তে সবারই কিন্তু জন্মস্থান থাকে, সেটা দেখে দিবেন। এখানে ধর্ম কি সেটা দিবেন, মোবাইল নাম্বার দিবেন, শিক্ষাগত যোগ্যতা, রক্তের গ্রুপ, বৈবাহিক অবস্থা, এগুলো হচ্ছে অপশনাল, তবে দেওয়ার চেষ্টা করবেন। এখন এখানে আরেকটা ঘর থাকে যে অন্য কর্মসূচির ভাতাভোগী কিনা, আপনি অন্য কোনো কর্মসূচির ভাতা পান কিনা সেই বিষয়টা এখানে টিক দিতে বলতেছে। যদি পান তাহলে এখানে টিক দিবেন, এখানে ক্লিক করলে কিন্তু একটা টিক হবে। আর যদি না ভাতা পেয়ে থাকে তাহলে এখানে কিছু দেওয়ার দরকার নেই। এই পরবর্তীতে আসবে, এবার হচ্ছে আপনার ঠিকানাটা পূরণ করতে হবে। এখানে আপনার বিভাগ অটো সিলেক্ট থাকবে, জেলা থাকবে, উপজেলা থাকবে, ইউনিয়ন থাকবে। এবার আপনাকে এখান থেকে ওয়ার্ড অপশন, এখানে কিন্তু অপশন আছে, ওয়ার্ডটা বেছে নিতে হবে যে আপনি কোন ওয়ার্ডে বসবাস করেন। তারপরে গ্রামের নামটা এখানে ক্লিক করলে কিন্তু আপনার গ্রামের নামটা শো করবে। এখানে পোস্ট কোড, আপনার কিন্তু এনআইডির পিছনে পোস্ট কোড লেখা থাকে। এখানে রাস্তা, ব্লক, সেক্টর এটা যদি বোঝেন দিবেন, না হলে প্রয়োজন নাই। এবার হচ্ছে এই বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা যদি একই হয়ে থাকে, তাহলে এই যে যে ঘর এখানে আপনি টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দেওয়ার পরে আপনার এটা অটো ফিল আপ হয়ে যাবে, অর্থাৎ এখানে যে তথ্যগুলো আপনি দিয়ে পূরণ করেছিলেন সেটা কিন্তু এখানে ফিল আপ হয়ে যাবে। এর পরবর্তী ধাপ আপনাদের দেখাই। ওগুলো পূরণ করার পর আরো কিছু থাকে, যেমন আপনার গৃহস্থলীর মালিকানাধীন ব্যবহৃত জমির পরিমাণ কত, এখানে ক্লিক করলে আপনার হচ্ছে কয়েকটা অপশন ওখানে দেখাবে, ওখান থেকে বেছে নিতে হবে। তারপর খানা প্রদানের পেশা কি, কৃষি নাকি দিনমজুর, এখান থেকে বেছে নিতে হবে। আপনার স্বামীর মাসিক আয় কত দিতে হবে, আপনার বাড়িতে নিজস্ব পায়খানা আছে কিনা, এখান থেকে ক্লিক করলে কিন্তু অপশন আসবে, ওখান থেকে আপনি বেছে নেবেন। আপনার বাড়িতে বিদ্যুৎ আছে কিনা, আপনার বাড়িতে কি একটি বৈদ্যুতিক পাখা আছে, তারপর আপনার বাড়ি কি নিজস্ব টিউবওয়েল আছে, এখানে বলতেছে প্রতিবন্ধী কিনা, আপনি প্রতিবন্ধী কিনা সেই বিষয়টা এখানে যখনই ক্লিক করবেন তখন বলবে যে নিজে, অন্য কেউ, এভাবে কয়েকটা অপশন আছে, আপনি ওখান থেকে কেউ না দিয়ে দিবেন। এর পরবর্তীতে দেখেন এই যে যে গর্ভের ক্রম, এই যে যে একটা বিষয়, এখানে কিন্তু গর্ভের ক্রম আপনার প্রথম এবং দ্বিতীয় যে কোনো একটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তৃতীয় পর্যন্ত কিন্তু এখানে দেওয়া যাবে না। তো আপনি প্রথম যদি প্রথম বাচ্চার জন্য যদি আবেদন করেন তাহলে এখানে প্রথম দিবেন। এবার গর্ভের সময়কাল, আপনি যখন আবেদন করতেছেন তখন কত সপ্তাহ চলতেছে, দেখেন এখানে কিন্তু সপ্তাহ কথা বলেছে। তো এখানে হচ্ছে আপনি সেই সপ্তাহটা দিবেন। দেখা গেল এখানে হচ্ছে প্রথম গর্ভধারণ, এরপরে দিবেন হচ্ছে এখানে কত সপ্তাহ চলতেছে, হয়তো 16 সপ্তাহ হতে পারে বা 24 সপ্তাহ হতে পারে, সেটা এখানে দিবেন। দেওয়ার পরে এবার পেমেন্ট তথ্য, এই যে পেমেন্ট তথ্য এখানে কিন্তু আপনাকে হয় আপনি যদি মোবাইল ব্যাংকিং এ দিতে যান তাহলে এখান থেকে মোবাইল ব্যাংকিং, এখানে ক্লিক করার সাথে কিন্তু মোবাইল ব্যাংকিং বা ব্যাংকিং দুইটা অপশন আসবে। আপনি যদি ব্যাংকে টাকা নিতে চান তাহলে ব্যাংক সিলেক্ট করবেন, আর যদি
মোবাইল ব্যাংকিং নিতে চান তাহলে কিন্তু ওখানে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এখানে পর্যায়ক্রমে নগদ না বিকাশ আসবে, তখন আপনি সেটা সিলেক্ট করবেন। আর এই যে যে হিসাবের নাম, এটা কিন্তু অটো, ওই যে প্রথমেই যখন এনআইডি ভেরিফিকেশন করা হলো তখন ওইখানে যে নামটা দিয়েছিলেন সেই নামটা এখানে অটো চলে আসবে। চলে আসার পরে এখানে কিন্তু হিসাব নাম্বার দিবেন। দেওয়ার পরে এবার নিচে আসেন, দেখেন এখানে পেমেন্টের বিষয়টা আরেকটু ক্লিয়ার করা হয়েছে। এখানে যখন আপনি যদি মোবাইল ব্যাংকিং এ নেন, এখানে মোবাইল ব্যাংকিং এবং ব্যাংকিং দুইটা অপশন থাকবে। আপনি যদি মোবাইল ব্যাংকিং সিলেক্ট করেন তাহলে এইবারে এইখানে যখন মোবাইল ব্যাংকিং সিলেক্ট করবেন এখানে হচ্ছে আপনি নগদ, বিকাশ, রকেট, শিওর ক্যাশ এখানে শো করবে, সেখান থেকে আপনি বেছে নেবেন। আর এই হিসাবের নাম কিন্তু অটোমেটিক প্রথমেই আপনার চলে আসবে, যেটা এনআইডি যখন ভেরিফিকেশন করছিলেন এখানে নাম অটো চলে আসবে। এই হিসাবের নামটা দেওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না। এই হিসাবের নাম অনেকেই বোঝে না, হিসাবের নামটা হচ্ছে আপনার নামটা, আবেদনকারীর নাম, কোন নামে অ্যাকাউন্ট করা সেটা এখানে অটো চলে আসবে, লেখার প্রয়োজন নেই। আর এখানে হচ্ছে হিসাব নাম্বারটা দিবেন, নগদ, বিকাশ যেটাই হোক। এইবারে যদি ওখানে ব্যাংকিং অপশনটা সিলেক্ট করেন তাহলে যখন এখানে ব্যাংক দিবেন তখন এবার এখানে ব্যাংকের নাম দিতে বলবে যে আপনি কোন ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন, তারপরে ওই শাখাটা দিতে বলবে, তারপরে এটা সঞ্চয় এনাকে চলতি, যে হিসাবে ধরন সঞ্চয় এনাকে চলতি। আপনারা সাধারণত সঞ্চয় অ্যাকাউন্ট খুলে থাকেন, আমরা সাধারণ মানুষ সঞ্চয় অ্যাকাউন্ট খুলে থাকি, সেটা এখান থেকে সঞ্চয় সিলেক্ট করবেন। করার পর এই যে যে হিসাবের নাম এটা কিন্তু প্রথমেই অটোমেটিক ভাবে চলে আসবে, এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এখানে হিসাবের নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার যেটা সেটা এখানে দিবেন। এবার দেওয়ার পরে লাস্ট স্টেপে আমরা চলে আসব। এখান থেকে আপনাকে এই যে যে ছবিটা, এই ছবিটা কিন্তু যখনই আপনি প্রথম পর্যায়ে এনআইডি যাচাই করেছিলেন, ভেরিফিকেশন করছিলেন, তখনই কিন্তু এনআইডির যে সার্ভার ওখান থেকে এই ছবিটা আর হচ্ছে হিসাবের নাম এই দুইটা কিন্তু অটোমেটিক ভাবে চলে আসবে। এজন্য আপনাকে ছবি আলাদাভাবে স্ক্যান করে এখানে ঢোকানোর কোনো প্রয়োজন নেই বা অপশনও নেই। তো ছবিটা যখন চলে আসবে এখানে আপনার স্বাক্ষর দিতে হবে। স্বাক্ষরটা কিন্তু আপনাকে আলাদাভাবে ফোন দিয়েই হোক বা যেটা দিয়েই হোক আপনি হচ্ছে ছবি তুলে এখানে আপলোড করবেন। তো একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে এই যে যে স্বাক্ষর আর হচ্ছে এএনসি কার্ড এই দুইটা যখন আপলোড করবেন ওইটার অবশ্যই ওই দুইটা 100 কিলোবাইটের কম হতে হবে। 100 কিলোবাইটের উপরে হলে আপনার এখান থেকে আপলোড নিবে না। তো আপনি যদি ফোন দিয়ে করেন বা যা দিয়ে করেন 100 কিলোবাইটের নিচেই যেন থাকে সেই বিষয়টা খেয়াল রাখবেন। সাইজ কোনো বিষয় না, যে কোনো সাইজ আপলোড করলে এখান থেকে নিবে, তবে 100 কিলোবাইটের উপরে যেন না হয়। তো এরপরে হচ্ছে আমি পর্যায়ক্রমে আসি। এখান থেকে এই যে ব্রাউজ এখানে যখন ক্লিক করবেন তখন হচ্ছে আপনাকে আপনার ফোন অথবা আপনার কম্পিউটার, ল্যাপটপ থেকে আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে যে এএনসি কার্ডটা আপলোড করার জন্য। যিনি আবেদন করবে তার এএনসি কার্ডটা আপলোড করতে হবে। এএনসি সম্পর্কে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে, এটা কোথায় পাওয়া যায়, কিভাবে আনতে হয়, আনতে কি কি লাগে, সব বিস্তারিত ভিডিও কিন্তু এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা হচ্ছে প্রয়োজনে দেখে আসুন। আর এইটা এএনসি কার্ড আপলোড করার পরে আপনাকে এখান থেকে একটা স্বাক্ষর লোড করতে হবে। অনেক সময় যদি এনআইডি কার্ড থাকে, এনআইডি কার্ডে যদি স্পষ্ট স্বাক্ষর থাকে সেটাও আপনি কাট করে এখানে অ্যাটাচ করতে পারবেন, অথবা ওনাকে বলবেন যে আপনি স্বাক্ষরটা দেন কোনো জায়গায়, আমি ওইটা স্ক্যান করব। তো দুইটা উপায়ে আপনি করতে পারবেন। এরপরে এখান থেকে আপনাকে সংরক্ষণ করতে হবে। এই আছে মূল ফর্ম, আবেদনের মূল ফর্ম। এটা কিন্তু অনলাইনে আপনাকে আবেদন করতে হবে, যেভাবে অনলাইনে থাকবে আপনি যখন আবেদন করার জন্য ঢুকবেন এখানে, তখন কিন্তু সেম এরকম আমি যে বিষয়গুলো দেখাইছি সেম, এই বাংলাগুলো থাকবে না, শুধুমাত্র এই যে এইগুলা থাকবে। তো এখন শেষ পর্যায়ে আপনি এখান থেকে সংরক্ষণ করবেন। সংরক্ষণ করার সাথে সাথে এখানে বলবে সফল হয়েছে, সফলভাবে তৈরি হয়েছে, এরকম সবুজ একটা ইয়াসের ভিতরে বলবে সফল হয়েছে। এরপরে ঠিক আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখান থেকে আপনি ওইটা প্রিন্ট করবেন। যদি কোনো ভুল থাকে তাকে, যদি আপনার মনে হয় যে না আমার কোথাও ভুল হয়েছে, তাহলে আপনি এই সম্পাদনা করুন, এখানে ক্লিক করলে আপনাকে আবার ওখানে নিয়ে যাবে, নেওয়ার পরে আপনি হচ্ছে ওইটা আবার সংশোধন করতে পারবেন। আর যদি মনে করেন যে না সব ঠিক আছে, তাহলে হচ্ছে এই যে এখান থেকে প্রিন্ট করুন, এখানে ক্লিক করলেই আপনার এটা প্রিন্ট হয়ে যাবে। তো এই ছিল মূলত নতুন ভাবে গর্ভবতী ভাতা বা শিশু ভাতা বা মাতৃকালীন ভাতার আবেদনের নিয়ম। তো যারা এত সময় ছিলেন আশা করি আপনাদের অনেক অজানা বিষয় আপনারা জানতে পেরেছেন, অনেক কৌতূহল আপনাদের হয়তো সেটা পূরণ হয়েছে। তো
এরপরে আপনি যদি আরেকটা আবেদন করতে চান তাহলে যে নতুন যুক্ত করুন এখানে ক্লিক করলে আপনাকে আবার ওরকম একটা ফর্মে নিয়ে যাবে। এই যে প্রথমে যে ফর্মটা দেখলাম এরকম একটা ফর্মে আপনাকে নিয়ে যাবে, ওখান থেকে আপনি আবার আবেদন করতে পারবেন। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও এবং পরবর্তীতে যে নতুন নতুন ভিডিও আসতেছে এরকম ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন এবং অন্যরা যাতে জানতে পারে অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন। তো কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সকলের জন্য শুভকামনা।